আজকের গল্প খানজেদা পারভিনের লেখা অবাধ্য মন পাখি। সকাল 10টার দিকে দরজায় কলিং বেল পড়লে রহিমা গিয়ে দরজা খোলে। দরজা খোলার পর নিশাকে যখন দেখতে পায়, মাথা হাতে ব্যান্ডেজ করা, জোরে একটা চিৎকার দেয়, বড় আম্মা বলে। নিশার এমন অবস্থা দেখে রহিমার কান্না পাচ্ছে। চুপ কর শেওড়া গাছের পেতনি, আমি কি মরে গেছি নাকি? মরা কান্না শুরু করবে মনে হয়, সরে যা সামনে থেকে। রহিমা ঝড়ের গতিতে সামনে থেকে সরে যায়। নিশা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভিতরে প্রবেশ করে। রহিমার ইচ্ছে করছিল নিশাকে ধরতে, কিন্তু ভয় পারছিল না। চন্দনার বাঁধন ঘরের ভিতরে আসে না, কারণ জাহানারাকে দেখলে তাদের ভয় লাগে। একবার এসেছিল, জাহানারা তাদেরকে শরবত খেতে দেয়, তখন অসাবধানতাবশত একটা গ্লাস চন্দনের হাত থেকে পড়ে ভেঙে যায়। জাহানারা শাস্তিস্বরূপ তাদের 100 বার কান ধরে উঠবস করায়। কপালে সাদা ব্যান্ডেজ, গালে কালশিটে ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ নিয়ে নিশা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জাহানারা ঘর থেকে বেরিয়ে এসে একবার শুধু মেয়ের দিকে তাকালেন। তার চোখে মুখে বিন্দুমাত্র বিচলিত হয়ে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। এগিয়ে গিয়ে মেয়েকে ধরলেন। নিশা মাকে দেখে একটু মুচকি হাসি দিল, তাকে জাপটে ধরল। গুড মর্নিং ডার্লিং। জমিলা রান্নাঘর থেকে খাবারের বাটি হাতে নিয়ে বেরিয়ে এসে নিশার অবয়বটা কিছুক্ষণ দেখল, তারপর আবার নিজের কাজে চলে গেল। নিশার ক্ষতবিক্ষত হয়ে ফেরাটা অনেক স্বাভাবিক, তাই কেউ আর এসব নিয়ে মাথা ঘামায় না। জাহানারা বেগম অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নিশার হাত ধরে টেনে তাকে তার শোবার ঘরে নিয়ে গেলেন। বিছানায় বসিয়ে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, রাত থেকে তো মনে হয় মার ছাড়া আর কিছুই পড়ে নাই। কিছু খাবি এখন? কিছু খেতে ইচ্ছে করছে? বল, বানিয়ে আনছি। নিশা বিছানায় গায়ে এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে মাকে একটা ভেঙচি কাটল, তারপর গম্ভীর মুখে বলল, মা বেশি কিছু না, আমার জন্য একটু আস্ত তিমির ফ্রাই উইথ ডাইনোসরের ডিমের অমলেট বানিয়ে দাও তো। ও, আর সাথে ডেজার্ট হিসেবে এক বাটি ভাজা মশার লেজ দিলেও চলবে। জাহানারা বেগম মেয়ের এই আজব খাবারের মেনু শুনে একটু অবাক হলেন না, শুধু তাকিয়ে আছে তার দিকে। একটা নির্বিকার চাউনি শেষে কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। খাটের পাশে ছোট্ট টেবিলের উপর একটা আয়না রাখা ছিল। নিশা হাত বাড়িয়ে আয়নাটা নিয়ে মুখের সামনে ধরল, নিজের মুখে হাত বুলিয়ে গাইতে শুরু করলো, কোন জঙ্গলি কুত্তার বাচ্চা আমার কপাল ফাটাইলি, ও বন্ধু কোন অপরাধে আমার গালে চর মারিলি। আয়নাটা আবার একই জায়গায় রেখে নিশা যখন চোখ বুজে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ঘরের দরজায় রহিমার টোকা পড়ল। আপা আসবো? আসবি না? আসলে হয় না? আচ্ছা, তো এসেই যখন পড়েছিস তো আয়। রহিমা ঘরে ঢুকে মাথা নিচু করে বলে, পুলিশ এসেছে। এই অবস্থায় পুলিশের কথা শুনে নিশার মেজাজ একদম মাথায় উঠে গেল। লেওড়ার বালগুলোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে। একজন এসেছে, শুধু আপনাকে দেখতে, আপনি অসুস্থ তাই। নিশা অবাক হয়, কে এসে? আগে কখনো আসতে দেখিনি, জানি না কে। আমার ঘরে পাঠিয়ে দে। আচ্ছা বলে রহিমা চলে যায়। কিছুক্ষণ পর দরজায় আবার টোকা পড়ে। ভিতরে আসবো? গলা শুনে নিশা বুঝতে পারে কে এসেছে, একটা মুচকি হাসি দেয়। আরে আসুন ইন্সপেক্টর। আব্রাহাম ঘরের ভেতরে প্রবেশ করে। আচ্ছা, আপনাদের কি আমার উপর নজর রাখা ছাড়া আর কোনো কাজ নেই? আব্রাহাম একটা চেয়ার টেনে নিয়ে বসে। আমাদের কাজ ক্রিমিনালের গতিবিধির উপর নজর রাখা, তাই তো করছি। আর এখানকার একমাত্র ক্রিমিনাল আপনি, যার জন্য অন্য কোনো ক্রিমিনাল থাকতে পারে না। আমরা আপনার উপর কৃতজ্ঞ। থাক, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, হাসল নিশা। আব্রাহাম নিশার রক্তজমা মুখটার দিকে তাকিয়ে আছে। কি করে হলো এইসব? তদন্ত করবেন? অবশ্যই করব, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। নিশা আরও জোরে হেসে ওঠে, হাসি থামছে না তার। আপনাদের কি সমস্যা জানেন? আপনাদের এই দামি চশমাটা আসল অপরাধের সময় কেমন যেন ঘোলা হয়ে যায়, আর অদরকারি জিনিসে এসে একদম হাই ডেফিনেশন রূপ নেয়। যেখানে প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে, সেখানে আপনাদের আইনের হাত একদম পকেটের ভেতর আরাম করে রাখা। আর আমার গালের চামড়াটা কোন দিক দিয়ে ফাটলো, কপালে কয়টা সুতোর কাজ হলো, তা দেখার জন্য আপনাদের দায়িত্ববোধ একদম উতলে উঠছে। বাহ, খুশি হলাম।
নিশা আব্রাহামের বুটের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের শ্বাস ফেলে আবারও বলল, যেখানে গিয়ে লাঠি চালানো দরকার সেখানে আপনারা টেবিলের নিচে আঙ্গুল চালান, আর যেখানে একটু চুপচাপ বসে ফাইল সই করলেই চলে সেখানে আপনারা ডিরেক্ট জেমস বন্ড সেজে ড্রয়িং রুমে এসে জেরা শুরু করেন। দেশের আসল রোগটা বাদ দিয়ে আপনারা যেভাবে এই ভাঙা কপালে মলম লাগানোর জন্য ডিউটি পার করছেন তার জন্য আপনাদের আলাদা করে একটা মেডেল দেওয়া উচিত। আব্রাহাম হেসে কিছু বলতে যাবে, ঠিক তখনই নিশার মোবাইলটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল করিম চাচার নাম। নিশা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে করিম চাচার কাঁপিত গলা ভেসে এলো, নিশু মা, সর্বনাশ হয়ে গেছে মা, এতিমখানার পাশের বড় মাঠে একদল লোক এসে ফ্যাক্টরি বানানোর কাজ শুরু করে দিয়েছে। কথাটা শুনতেই নিশার পুরো শরীর রিডি করে উঠল। ওই মাঠের জায়গাটা নিয়ে একটা দীর্ঘদিনের মামলা চলছে। নিশার বাবা বেঁচে থাকতে এই জায়গাটা এতিমখানার বাচ্চাদের জন্য আগলে রেখেছিলেন, কিন্তু শহরের প্রভাবশালী ব্যবসায়ী আসাদ রায়হান ওই মাঠ দখল করে কেমিক্যাল ফ্যাক্টরি বানাতে চেয়েছিল। বাবার মৃত্যুর পর নিশার ভয়ঙ্কর জেদের কারণে এতদিন রায়হান পরিবার সেখানে হাত দেওয়ার সাহস পায়নি। যতবার চেষ্টা করেছে ততবার নিশা ঢাল হয়ে দাঁড়িয়েছে। করিম চাচা উপাস থেকে প্রায় কেঁদে ফেলে বললেন, মা, আজ আসাদ রায়হানের ছেলে মিস্টার এআর এসেছেন। সে নিজের দাঁড়িয়ে থেকে আজ ফ্যাক্টরি বানানোর কাজ শুরু করাইয়া দিছে। সে বলছে আজ কাজ শুরু না করে সে এখান থেকে নড়বে না। নিশার মাথায় যেন 440 ভোল্টের শট লাগলো। অসুস্থ শরীর, গায়ে তীব্র জ্বর আর সেলাইয়ের ব্যথা সব কিছু ভুলে নিশা এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সোজা একটা গালি ছুটল। ওই জানোয়ারদের এত বড় সাহস, আমার বাপের জায়গায় হাত দেয়। ইন্সপেক্টর আব্রাহাম ক্রুশ চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে নিশার এই রূপ দেখছিল আর মনে মনে বেশ মজা নিচ্ছিল। নিশা এক সেকেন্ডও দেরি না করে চন্দনকে ফোন লাগালো। ওপাশ থেকে চন্দন হ্যালো বস বলতেই নিশা গর্জে উঠল, যতগুলো রামদা চেলাকাটার হকি স্টিক আছে সব নিয়ে দলবল সহ 5 মিনিটের মধ্যে এতিমখানার মাঠে আয়। ফোনটা কেটেই নিশা ঝড়ের গতিতে চুলগুলো বড় একটা খোপা করে বেরিয়ে যায়। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আব্রাহাম মুচকে হাসি দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বলল, এতদিন জঙ্গলি বাঘিনীর তাণ্ডব লোকমুখে শুনেছি, আজ মনে হয় নিজের চোখে দেখার সৌভাগ্য হতে চলেছে। এতিমখানার মাঠের এক কোণে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মিস্টার এআর অভ্র রায়ান। পরনে নেভি ব্লু শার্ট আর ডার্ক ব্লু ডেনিম প্যান্ট। রোদের মধ্যে তার মাথার উপর এক লোক মস্ত বড় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কপালে আর নাকের ওপর কাল রাতের সাদা ব্যান্ডেজটা স্পষ্ট সাদা হয়ে ফুটে আছে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ইয়াশ আর সোহান, আর অভ্র অত্যন্ত আয়েশ করে মাঠের কাজ দেখছে। এর মধ্যেই ভীষণ শব্দ করে আসা একটা ট্রাকের শব্দে সবাই সেই দিকে তাকায়। অনেকগুলো ছেলে আর তার ভেতরে থাকা একটা মেয়ে রামদাহাতে প্রথম ট্রাক থেকে নামতে দেখে অভ্রের গা জ্বলতে শুরু করে। ট্রাকের পেছনের ডালাটা খুলতেই হুড়মুড় করে নামলো একদল ছেলে, আর তাদের মাঝখান থেকে ডান হাতে একটা চকচকে বিশাল রামদা নিয়ে সবার আগে নেমে এলো একটা মেয়ে। কপালে ব্যান্ডেজ করা, গালটা ফোলা আর কালশিটে পড়া। তাকে দেখা মাত্রই অভ্রের কপালে ব্যান্ডেজের নিচ দিয়ে রগগুলো দপদপ করে উঠল। কাল রাতের দৃশ্যটা মনে পড়তেই তার পুরো গা জ্বলতে শুরু করলো। নিশা এক ঝটকায় হাতের রামদাটা নিজের ডান কাঁধের উপর উঠিয়ে নিল। হিংস্র পদক্ষেপে সে মাঠের দিকে হাঁটতে শুরু করলো, আর তার পেছনে রামদা হকি স্টিক হাতে, চন্দন বাঁধন আর তার পুরো দলবল এগিয়ে চলেছে। তাদেরকে এই ভয়ঙ্কর রূপে এগিয়ে আসতে দেখে অভ্র, ইয়াশ আর সোহান চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো। এতক্ষণ ভয় এতিমখানার বাচ্চাগুলো ভাঙা দেওয়ালের পেছনে লুকিয়েছিল, বোঝার চেষ্টায় ছিল কি হবে এখানে। নিশাকে মাঠে পা ফেলা মাত্রই তাদের মধ্যে যেন প্রাণ ফিরে এলো। দেওয়ালের আড়াল থেকে লাফাতে লাফাতে চিৎকার করতে লাগলো, নিশু আপু, নিশু আপু, মারো ঘুরে। বাচ্চাদের এই তুমুল চিয়ার আপ শুনে অভ্র অবাক হয়ে চারপাশের দিকে তাকালো। ওরা কারা আর কার নাম বলছে? কে নিশা? এদিকে নিশা একটু কাছে আসতেই সোহানের চোখ গেল তার কাঁধের ওই বিশাল রামদাটার দিকে। ওই অস্ত্রের সাইজ দেখে সোহানের কলিজা শুকিয়ে কয়লা হয়ে গেছে। সে কোনো মান সম্মানের তোয়াক্কা না করে ডানে বামে না তাকিয়ে এক দৌড়ে গিয়ে অভ্রের মার্সিডিজ গাড়িটার পেছনে লুকালো। গাড়ির চাকার আড়াল থেকে শুধু তার ভীতু চোখ দুটো উকি দিতে লাগলো।
অভ্র তার দিকে এক পলক তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা মির্জাফর। মাঠে কাজ করতে থাকা কনস্ট্রাকশনের কর্মীরা নিশাকে দলবল সহ আসতে দেখেই তাদের একজন চিৎকার করে উঠল, এই নিশা এসে গেছে, দৌড়া সব, নইলে আর যান শেষ। চোখের পলকে মিক্সার মেশিন আর ইট পাথর ফেলে সব কর্মী যেদিকে পারলো মাঠ ছেড়ে পালালো। তারা প্রথমে কাজ করতে রাজি হয়নি, কিন্তু অভ্রের হুমকিতে বাধ্য হয়েছিল। চারপাশের লোকদের এভাবে পালাতে দেখে অভ্র রাগের চোটে ফুলতে লাগলো। নিজের মাথার উপর ধরে রাখা লোকটার হাত থেকে এক টানে ছাতাটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল সে। তপ্ত রোদ সরাসরি এসে পড়ল তার রাগে মুখে। নিশা সোজা হেঁটে এসে একদম অভ্রের মুখোমুখি দাঁড়ালো। গত রাতে জ্বরের ঘরে থাকায় অভ্রর মুখ তার মনে নেই, কিন্তু তার বাদামি চোখ আর কপালের ব্যান্ডেজের দিকে তাকিয়ে তার সবকিছু বুঝতে বেশি সময় লাগলো না। কোনো কথা বলার সুযোগ না দিয়েই চোখের পলকে কাঁধের রামদাটা নামিয়ে ধারালো ঠান্ডা দিকটা চেপে ধরল অভ্রের ফর্সা গলার উপর। নেশার চোখ দিয়ে তখনও আগুন ঝরছে। সে দাঁতের দাঁত চেপে মারাত্মক এক গম্ভীর কণ্ঠে বলল, জনরের বাচ্চা, অনেক শখ না ফ্যাক্টরি বানানোর? এই জমির দিকে যদি আর একবার চোখ তুলে তাকিয়েছিস, তবে এই রামদা দিয়ে এক কোপে তোর ওই সুন্দর কলাটা কেটে মাথাটাই মাঠের মাটির নিচে ফুটে ফেলবো, আর তোর বাপের কাছে পাঠিয়ে দেবো শুধু তোর থরটা। গলায় ধারালো অস্ত্রের ঠান্ডা স্পর্শ লাগলেও অভ্ররায়ান এক চুলও পেছালো না। সে তার সেই তপ্ত বাদামি চোখ দুটো দিয়ে নিশার চোখের দিকে সরাসরি তাকালো। একটা হিংস্র হাসি দিয়ে অভ্র পাল্টা জবাব দিল, হুমকি? তাও এই অভ্ররায়ানকে? এইসব ফুটানিতে অভ্ররায়ান ভয় পায় না। এদিকে দিন দুনিয়ার সব ভুলে পাশে দাঁড়িয়ে থাকা ঈশান এতক্ষণ হাঁ হয়ে নিশার দিকে তাকিয়েছিল। কপালে ব্যান্ডেজ বাঁধা, কপাল কাটা, হাতে রামদা, গায়ের সাদা শার্ট, বড় একটা খোপা করা। এই এক টুকরো জীবন্ত আগুনের ফুলকিকে দেখে ইয়াশ মারাত্মকভাবে ক্রাশ খেয়ে গেল। সে মনে মনে বলল, উফ, কি ডেঞ্জারাস বিউটি রে ভাই, ডিরেক্ট কলিজায় হিট করছে। নিশা অভ্রের দিক থেকে চোখ না সরিয়েই নিজের দলবলকে উদ্দেশ্য করে চড়া গলায় আদেশ দিল, চন্দন, এই মাঠের ভিতর যতগুলো ফ্যাক্টরির মাল মশলা আছে সব তোদের ট্রাকে বোঝাই কর, তারপর সোজা নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ায়। একটা ইটের কণাও যেন এই মাঠে না থাকে। ঠিক তখনই হুট করে এক ঝলক তপ্ত বাতাস ধুলোবালি উড়িয়ে তাদের মাঝখান দিয়ে বয়ে গেল। ধুলোর ঝটকায় নিশার চোখ দুটো অবচেতনভাবেই সেকেন্ডের এক ভগ্নাংশের জন্য বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বিদ্যুৎ গতির চেয়েও ক্ষিপ্রতায় অভ্র নিজের ডান হাত বাড়িয়ে নিশার কবজিটা চেপে ধরে মোচড় দিল, আর বাম হাত দিয়ে নিশার হাত থেকে তড়িৎ বেগে রামদাটা কেড়ে নিল। নিশা কিছু বুঝে ওঠার আগেই অভ্র সেই ধারালো রামদাটার উল্টো পিঠটা সজোরে চেপে ধরল নিশার গলার ওপর। অভ্র নিশার ওই অবাধ্য হাতটা শক্ত মুঠোয় ধরে এক হ্যাঁচকা টান দিল। আচমকা সেই তীব্র টানে ভারসাম্য রাখতে না পেরে নিশা ছিটকে এসে আছড়ে পড়ল অভ্রের চওড়া বুকের ওপর। দুজনের মাঝখানের দূরত্ব তখন শূন্য। নিশার উত্তপ্ত নিঃশ্বাস অভ্রের গলায় গিয়ে আছড়ে পড়ছে। অভ্র নিশার কানের কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। তার সেই নেশাতুর বাদামি চোখে তখন আর কোনো নেশা ছিল না, পুরোটা জুড়ে ছিল শুধু হিংস্রতা। ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে সে ফিসফিস করে বলল, কি যেন বলেছিল মিস খ্যাপা নেকড়ে? বাতাস বেশি ছিল তো, ঠিকমতো শুনতে পাইনি, একটু আবার বলো না শুনি। তাদের এই অতি ঘনিষ্ঠতা আর নিশার গলায় চকচকে অস্ত্রের ছোঁয়া দেখে পাশে দাঁড়িয়ে থাকা ইয়াসের বুকটা ধক করে উঠল। অভ্র যে কতটা জেদি আর ভয়ঙ্কর হতে পারে তা ইয়াস খুব ভালো করেই জানে। নিশার কোনো ক্ষতি হয়ে যাক এটা সে কোনোভাবেই চাইছে না। সে আমতামতা করতে করতে বলল, আর ছাড়ো রে, কী করছিস? যাই হোক, একটা মেয়ে মানুষ তো। অভ্রের সেই হিংস্র হয়ে ওঠা বাদামি চোখ দিয়ে তাকায় ঈশানের দিকে। ঈশানের মুখে নিশার জন্য এই আকুলতা দেখে অভ্রের চোয়াল শক্ত হয়ে ওঠে। মুখ বন্ধ রাখ, নাইলে তোকেও এই মাঠের মাটিতে পুঁতে দেব। কেউ মাঠের একটা জিনিসে হাত দিলে আজ এই মেয়ের লাশ ফেলে দেব। সবাই থমকে দাঁড়ায়। আমার লাশ পড়ুক, তাও আমার দেওয়া আদেশ অমান্য করলে তোদের লাশ আমি ফেলবো। ভাঙা দেওয়ালের আড়ালে থাকা এতিমখানার ছোট ছোট বাচ্চাগুলো যখন নিশার গলায় ওই চকচকে ধারালো অস্ত্র দেখল, তারা ভয় আতঙ্কে শিউরে উঠল। তাদের সবটুকু সাহস এক নিমেষেই উড়ে গেল। তারা আর দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকতে পারল না।
7-8টা বাচ্চা কান্না করতে করতে দেওয়ালের পাশ থেকে এক দৌড়ে মাঠের মাঝখানে চলে এলো। তারা সোজা গিয়ে অভ্রের 2 পা জড়িয়ে ধরল। ছোট ছোট হাতগুলো দিয়ে অভ্রের ডেনিম প্যান্ট খামচে ধরে ধুলোবালির মধ্যে হাঁটু গেড়ে বসে তারা অঝরে কাঁদতে লাগলো। ছেড়ে দাও, আপুকে ছেড়ে দাও। একটা ছোট ছেলে অভ্রের জুতোয় মাথা ঠেকিয়ে মরণপণ আকুতি করতে লাগলো। নিশার মেজাজ আরো গরম হলো। শালার লাউরার বালগুলো, ওঠ! তোদের এই শিখাইলাম এতদিন ধইরা, সবগুলোর পাঁচার থাল তুলে দিব। ওঠ ওই শয়তানের পা থেকে। নিশার কথার দিকে কারো খেয়াল নেই, তাদের লক্ষ্য একটাই, নিশাকে ছাড়ানো। আরেকটা ছোট্ট মেয়ে চোখে পানি নিয়ে অভ্রের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আপুকে মেরো না, আমাদের এই দুনিয়ায় নিশা আপু ছাড়া আর কেউ নেই। আপু মরে গেলে আমাদের কে দেখবে? আমাদের আর কেউ নেই। বাচ্চাগুলোর এই বুক ফাটা কান্না আর আর্তনাদ মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসকেও ভারী করে তুলল। চন্দন আর তার দলবলও জাতাকলে পড়ে গেছে। সামনে এগোলেই নিশার গলায় রামদা বসে যাবে, আর পেছনে হটলে নিশা তাদের মেরে দেবে। অভ্ররায়ানের বুটের উপর যখন এই এতিম বাচ্চাগুলোর চোখের তপ্ত পানি আর ছোট ছোট হাতের স্পর্শ রাখল, তখন তার ভেতরের হিংস্রতার আগুন নিভে গেল। সে নিশার চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই নিচে কান্নায় ভেঙে পড়া বাচ্চাগুলোর দিকে আর চোখে তাকালো। তার সুগঠিত বুকের ভেতর কোথাও যেন একটা সূক্ষ্ম মোচড় দিয়ে উঠল। সে নিশাকে ছেড়ে দিল, রামধাটা দূরে ছুঁড়ে ফেলে দিল। নিশাও অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। অভ্র একবার নিশা আর আরেকবার মায়াভরা চোখে দেখে বাচ্চাগুলোর দিকে, তাকিয়ে সোজা হেঁটে গিয়ে গাড়িতে বসলো। অভ্রের সাথে সাথে সোহান আর ঈশানও গাড়িতে উঠে বসলো। নিশার দৃষ্টি এখনো অভ্রের দিকে। অভ্র ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে সোজা চলে যাওয়ার সময় গাড়ির জানালা খুলে নিশাকে উদ্দেশ্য করে মিডল ফিঙ্গার দেখিয়ে দিল। মুহূর্তে নিশার মুখ চোখ আবার লাল হয়ে গেল। এটা দ্বারা অভ্র তাকে বুঝিয়ে গেল আজ সে নিশার উপর দয়া করেছে, সে আবারও আসবে। নিশা মাঠের উপর জোরে একটা লাথি মারল। হা করে সব আমার দিকে তাকিয়েছিস কেন? আবালের দল, মাঠ ক্লিয়ার কর। নিশা হেঁটে মাঠ থেকে বেরিয়ে এলেই দেখা মেলে ইন্সপেক্টর আব্রাহামের। আরে এই যে এসে গেছে সিনেমার এন্ডিং পার্ট, লাঠি হাতে ভুঁড়িওয়ালা পুলিশ কাকু। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগেই নিশা ক্ষিপ্র পায়ে চলে যায়। বেশ কিছুদিন সব ঠিকঠাকই। একদিন দুপুরে একটা খবর ছড়িয়ে পড়ে, গত রাতে বৃদ্ধ নানীকে খুঁটির সাথে বেঁধে 2 জন তার 12 বছরের ছোট্ট নাতনিকে ধর্ষণ করেছে। নিশা তখন তার দলবল নিয়ে কলেজের আম গাছের তলায় বসে কাঁচা আম মেখে খাচ্ছিল। রাজন ছুটতে ছুটতে এসে নিশাকে খবর দেয়। নিশা শুধু রাজনকে সাথে নিয়ে এসে সেই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে দাঁড়ালো। আজ তার পরনের সাদা সালোয়ার কামিজ। এমন খবর যেন কোনোদিন শুনতে না হয়, তাই তার লোকজনকে এত দাপট দেখানো। কিন্তু তারপরও এমনটা হওয়ার পর তার বুকটা ভারী ভারী লাগছে, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। সে তো স্ট্রং, কিন্তু তারপরেও কেন তার এত খারাপ লাগছে? ছোট মেয়েটার জন্য নাকি অনেক দিন তার হাতটা রক্তে ভেজে না, রক্ত চায়? নিশা নিজের হাতটা উঁচু করে দেখল, এত শক্ত কেন আমার হাত? আবারও সে বাড়ির দিকে তাকালো। ছোট্ট টিনের বাড়িটার সামনে মানুষের ছোটোখাটো একটা ভিড়, সবাই নিজেদের মধ্যে কানাঘুষা করছে। কেউ কেউ ছোট মেয়েটার জন্য মায়া দেখাচ্ছে, কেউ বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আফসোস করছে। এত নীরব কোলাহলে ভেতরে ভেসে আসছে অবিরত এক কান্নার শব্দ। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো কান্নার শব্দ শোনা। ওই শব্দ কানে গেলে নিশার বিরক্তির চোখ মুখ বন্ধ হয়ে যায়। রাজন, 5 মিনিটের মধ্যে সবাইকে বার কর এখান থেকে। রাজন মাথা নাড়িয়ে চলে গেল। 5 মিনিটের মধ্যেই বাড়ি খালি হয়ে গেল। নিশা ঘরের সামনে যেতে তার পা আটকে গেল। কি দেখবো ভিতরে কি আছে? না, যাব না। রাজন, বুড়িকে বাইরে নিয়ে আয়। না থাক, আমি যাচ্ছি। রাজন মাঝে মাঝে নিশার দিকে তাকাচ্ছে, আর তাকে প্রতিদিনের তুলনায় অনেক শান্ত লাগছে। এটা কি ঝড় আসার পূর্বের শান্ত আবহাওয়া? নিশা ভেতরে পা বাড়ালো। দরজার কাছে বসে থাকা বৃদ্ধা মাথায় হাত দিয়ে কান্না করে যাচ্ছেন। মেয়েটা ঘরে ছিল না, সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশা বৃদ্ধার পাশে মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে নিশা শুধু একটি প্রশ্ন করল,
ওরা কারা ছিল? নিশাকে দেখে তার কান্নার বেগ আরও বেড়ে গেছে। সে কাঁদতে কাঁদতেই বললেন, রাতে নেশা কই রাইছিল, আমার ছোট্ট নাতনিটা ঘুমেছিল, আগে আমার খুঁটির লগে বাইর তালাইছে, আমি চিৎকার করছি, ওরা আমার গাল চাইপা ধরছে, তারপর বাকিটুকু বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এত কান্নার ভিতর বিরক্ত লাগছে নিশার। আমি শুধু জিজ্ঞেস করেছি করা ছিল। মফিজ চেয়ারম্যানের পোলা মোবারক আর তার সাথে সুজন জাবিদ। নিশা আর একটা প্রশ্নও করল না, শুধু একদম ঠান্ডা গলায় বলল, বুঝেছি। সে ধীরে ধীরে ঘুরে দরজার দিকে হাঁটল। তার মুখে কোনো রাগ ছিল না। দরজা দিয়ে বার হওয়ার সময় মুখোমুখি হলো আব্রাহামের। আজ সে ফর্মাল পোশাকে না এসে কালো একটা শার্ট পরে এসেছে। বুকের কাছ থেকে 3টে বোতাম খোলা, ফলে গলার হাড় আর শক্ত বুকের আভাস স্পষ্ট হয়ে আছে। হাতার ভাঁজ কোনোই পর্যন্ত গোটানো, শিরা ওঠা শক্ত বাহুটা সব থেকে আগে নজর কাড়ে। এলোমেলোভাবে আঁচড়ানো চুলগুলোও সুন্দর লাগছে। সাথে আরও পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করতে। আসসালামু আলাইকুম নিশা মল্লিক, হঠাৎ এখানে? আপনি এখানে কেন? বর্তমানে এখানেই পুলিশের কাজ, তো এখানে পুলিশ আসবে তো নাকি আসবে নিশা মল্লিক? আপনার ধারণা সঠিক, এখানে পুলিশের আগে নিশা মল্লিকই চলে এসেছে। মাথা চুলকে হাসলো আব্রাহাম। তো এসে কি করলেন? ধরতে পেরেছেন আসামিদের? আপনারা পেরেছেন ইন্সপেক্টর আব্রাহাম ক্রুশ? না, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি ধরে ফেলব। নিশা নিজের 2 হাত জোর করে দাঁড়ায়। আব্রাহাম অবাক হয়ে থাকে। নিশা হাত জোর করবে তার কাছে, এটা কি সত্যি হবে? আব্রাহাম আশা করেছিল নিশা হয়তো তাকে মনোযোগ দিয়ে তদন্ত করতে বলবে, যাতে অপরাধীদের শাস্তি হয়। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা সবাই প্লিজ মৃত্যুবরণ করেন, যাতে দুনিয়াটা জোকার মুক্ত হয়। একটা শিশু ধর্ষণের শিকার হলো রাতে, এখন দুপুরে এসেছেন তদন্ত করতে? আসবেন কি করে? সাজন গোজন করতে তো লাগে 10 ঘন্টা। শুটিং চলছে এখানে, তার থেকে ভালো সিনেমায় নায়কই হতেন। সরুন সামনে থেকে। নেশা নিজের শক্ত হাত দিয়ে আব্রাহামের কাঁধের দিকটা ধরে এক ধাক্কা দেয়। আব্রাহাম কিছুটা সরে যায়। নেশা দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। নিশা নিজের বাড়ি এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। রহিমা, ভাত দে। রহিমা 5 মিনিটের মধ্যে 1 প্লেট ভাত এনে নিশার সামনে দেয়। এতে হবে না, আরও আন। রহিমা একটু অবাক হয়। সে গিয়ে গামলায় করে ভাত নিয়ে এসে নিশার সামনে দেয়। মুরগির মাংস আর ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে ঘুমিয়ে পড়ে। হেই, মেয়েদের ক্রাশ অভ্র রয়ান দ্য গ্রেট ব্রো, আজ রাতে বাইক রাইডে চলো। সোহান এসে অভ্রের পাশে সোফায় ধপাস করে বসে একটা আস্ত কাপেলে মরমর করে কামড় দিতে দিতে বলল। অভ্র ফাইল থেকে চোখ না তুলেই অত্যন্ত গম্ভীর গলায় বলল, ইচ্ছে আছে, কিন্তু যাওয়ার উপায় নেই। সে টেবিলের ওপর রাখা এতিমখানার মাঠের ফাইলটা হাতে নিয়ে পাতার পর পাতা উল্টাতে লাগলো। তার চোখ দুটোতে তখন এক জেদি জেদ, মুখ শক্ত হয়ে আছে। সে ফাইলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আবারও বলল, ওই মাঠটা যে কোনো উপায় আমার লাগবে। ওই জঙ্গলি মেয়েটা আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, ও আমার গলায় দাঁত ধরেছে। কত বড় সাহস ওর, আমি জাস্ট ভাবতে পারি না। ওর ওই চড়া ভাব আমি ওই মাটিতেই নামাবো। মাঠ শব্দটা কানে ঢোকা মাত্রই ঘরের অন্য কোণ থেকে ইয়াস জোরে দৌড়ে এসে অভ্রের টেবিলের ওপর 2 হাত ঠুকে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক অন্যরকম এক্সাইটমেন্ট। নিশার সেই তেজি চেহারাটা দেখার জন্য তার মনটা আবার আকুল হয়ে উঠেছে। মাঠ, কখন যাবি বল? আজ রাতেই চল, এখনই চল। ভাইরে, জায়গাটা আমার খুব ভালো লেগেছে, পরিবেশটা মারাত্মক, বিশেষ করে ওখানকার বাতাসটা। অভ্র ফাইল থেকে ধীর স্থিরভাবে মুখ তুলল। তার বাদামি চোখ দুটো ইয়াসের দিকে এনে এমন এক চাহনি দিল যেন সে কোনো মারাত্মক অপরাধ করে ফেলেছে। শান্ত গলায় অভ্র বলল, পরিবেশ ভালো লেগেছে মানে? সোহান আপেল চিবোতে চিবোতে হা হা করে হেসে বলল, তুই বুঝিস না কেন? ইয়াস তো মাঠের প্রেমে পড়েনি, ও পড়েছে মাঠের ওই বাঘিনীর প্রেমে। যে বাঘিনী আবার খামচে দিলে ডিরেক্ট টিটেনাস ইঞ্জেকশন নেওয়া লাগবে। তোর মতো গাড়ির পিছনে গিয়ে তো আর লুকাইছিলাম না, বুকে সাহস নিয়ে আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম। কে বলেছে আমি পালিয়ে গিয়েছিলাম? আমি গাড়ির লুকিং গ্লাসে নিজের চুল ঠিক করার জন্য গেছিলাম। কেন?
মাঠে একটা মেয়ে আসছে রেখে? তুমি ভাই খাওয়া লাইন বাদ দাও। আরে ভাই, তোরা তো মেয়েদের কদর বুঝিস না। রাখলে ওই মেয়েটারে যা হট লাগে, একেবারে ডিনামাইট। অভ্র এবার ঈশানের দিকে আরও একটু ঝুঁকে এলো। তার গাঢ় বাদামি সিল্কি চুলগুলো একটা ঢেউ খেলে চোখ চুয়ে যেতেই তা হাত দিয়ে ঠিক করে বলে, তোর চয়েস দেখে সত্যি আমার নিজের উপর ঘেন্না হচ্ছে যে তুই আমার ভাই। ওই রকম হাতে একটা রামদা নিয়ে ঘোরা লেডি গুন্ডাকে তোর ডিনামাইট মনে হচ্ছে? ওর থেকে আমাদের বাসায় কাজ করা লতিফা খালা বেশি ডিমান্ডেড। শোন ইয়াশ, তোর যদি সুইসাইড করার এতই শখ থাকে তবে বিষ খা। ওই সাইকোর পিছনে ঘুরে নিজের হট্টি কুট্টি ভাঙিয়ে আমার হাসপাতালের বিল বাড়াস না। আমি 1 টাকাও দিতে পারবো না। সোহান আবার ফোরন কেটে বলে, ঠিক বলেছিস ব্রো। ওই মেয়ের যা তেজ, ঈশান যদি প্রেমপত্র দিতে যায় ও হয়তো ডিরেক্ট ছুড়ে দিয়ে ঈশানের লাভ সাইনকে ঢুকিয়ে দেবে বুকে। তখন ঈশানের মন থেকে একটা গানই বের হবে, আমার হৃদয় মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। ঈশান দৌড়ে গিয়ে সোহানের গায়ের উপর উঠে তার মুখ চেপে ধরে। আজ রাতে বাইক রাইডে গেলে অন্তত দূর থেকে একটু দেখা তো মিলতেও পারতো। তাই আমরা সবাই আজ বাইক রাইডে যাচ্ছি, অ্যান্ড এটাই ফাইনাল। অভ্র ফাইলটা সজোরে টেবিলের উপর বন্ধ করে একটা বিকট শব্দ করল। তোর ওই ভাঙা ফিলিংসের সস্তা ইমোশন পকেটে পুরে রাখ। আজ রাতে কোথাও যাওয়া হচ্ছে না। আর ঈশান, কাল সকালের মধ্যে যদি তোর মাথা থেকে ওই জঙ্গলি বাঘিনীর ভূত না নামে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাত 12টার দিকে নেশা রুমের দরজা খট করে খোলার শব্দ হয়। তার হাতে একটা পেট্রোল ক্যান নিয়ে নিজের ঘর থেকে বের হয়। সদর দরজা থেকে বেরিয়ে ক্যানটা নিচে রেখে গলায় পেঁচিয়ে রাখা গামছাটা মুখে পেঁচিয়ে নিল। চোখ দুটো ছাড়া মুখে আর কিচ্ছু দৃশ্যমান না। চারপাশটা তখন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেছে। রাতের গভীরতা পুরো এলাকাটাকে একটা ভারী চাদরে ঢেকে দিয়েছে। চেনা চেনা রাস্তাগুলোকেও চেনা যাচ্ছিল না। চারপাশের পরিবেশটা কেমন যেন একটা ঝিমঝিম শব্দে কাঁপছে। একটানা ডেকে চলা ঝিঝি পোকার ডাক আর দূরের কোনো অচেনা কুকুরের কান্নার মতো আওয়াজ মিলেমিশে সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। নেশা মূল বাজারের একদম পিছনে চলে গেল। সেখানে একটা মাত্র দোকান ছিল। দোকানের কাঠের বেড়ার পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল এবং ছোট একটা ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করলো সেখানে কে কে আছে। কাঙ্ক্ষিত 3 মুখ দেখার পর অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হায় হায়, উপরওয়ালা, আমি যা চাই তুমিও কি তাই চাও? থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। এমনিতেই সারাদিন তোমাকে অনেক লোকের ডাক শুনতে হয়। এই কাজটা না হয় আমিই করি। পেট্রোল ক্যানটা দোকানের বাইরে রেখে কোমরে গুজে রাখা ধারালো ছুরিটা বার করে নিল। কাঠের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। 2 দরজার মাঝ বরাবর ঢুকিয়ে উপরে টান দিতেই নিঃশব্দে দরজা খুলে গেল। মোবারক, সুজন, জাবিদ ড্রাগ নিতে ব্যস্ত। পেছনে নিশাকে তারা খেয়াল করেনি। নিশা একটা টুল টেনে নিয়ে তাদের পেছনে বসে পড়ল। নিশা একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। পাশে কাঠের টেবিল আর কয়েকটা নড়বড়ে টুল রাখা। সস্তা বারুদ আর ড্রাগসের কড়া ঝাঁঝালো একটা গন্ধ। সিলিং থেকে ঝুলে থাকা একটা কম পাওয়ারের ময়লা হলুদ বাল্ব আলো ছায়ার খেলা তৈরি করেছে। মোবারক কাঠের টেবিলের উপর 2 কোণই ভর দিয়ে ঝুঁকে বসে আছে। চোখ দুটো নেশার ঘোরে অর্ধেক বোঝা। ঠোঁটের কোণ দিয়ে লালা ঝরছে। একটা ফয়েল পেপার হাত দিয়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সুজন মোবারকের ঠিক ডান পাশের মাটিতে পা ছড়িয়ে বসে আছে। তার মাথাটা নেশার চোটে একদিকে হেলে পড়েছে। সে একটা লাইটার জেলে ফয়েল পেপারের নিচে তাপ দিতে ব্যস্ত। জাবিদ ড্রাগসের ধোঁয়াটা বুক ভরে টেনে নিয়ে মাথাটা পেছনের দিকে হেলিয়ে চোখ বন্ধ করে আছে। তার মুখে এক অদ্ভুত অসার আনন্দের অভিব্যক্তি। আপনাদের যদি মন ভরে গিয়ে থাকে তো এবার আমি আমার ড্রাগটা নেওয়া শুরু করি। নিশার মুখ তখনও বাঁধা ছিল। হালকা হলুদ আলোয় তার চোখ দুটো বাঘের মতো জলজল করছিল। হঠাৎ অন্য কারো গলা শুনে নেশার ঘুরে থাকা মোবারক হুট করেই পেছনে তাকালো। জাবিদের চোখ বন্ধ হয়ে আসছে, তাও চোখ মেলে দেখার চেষ্টা করছে সামনে বসে থাকা মানুষকে। নেশা কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, সাথে টুলটাও নিয়ে এগিয়ে যায়। ভারী কাঠের টুলটা সজোরে জাবিদের মুখের ওপর ছুঁড়ে মারল। সে ছিটকে গিয়ে আছড়ে পড়ল কাঠের তক্তার ওপর। সুজন ধরফর করে উঠে পালানোর চেষ্টা করতেই নিশা তার চুল মুঠো করে ধরল। টেনে ধরে সোজা তার মুখটা টেবিলের কোণার উপর সজোরে ঠুকে দিল। সুজনের কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সে মেঝেতে পড়ে গোঙাতে লাগলো।
ড্রাগসের পুরো হ্যাংওভার তাদের এক সেকেন্ডে উধাও, কিন্তু শরীর অবশ থাকায় তারা নিশার এই ঝড়ের গতিতে আসা মারের কোনো তালে সামলাতে পারছে না। মোবারক দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপছিল। নিশা তার দিকে এগিয়ে গিয়ে তলপিঠের নিচে চড়ে একটা লাথি মারল। মোবারক মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। নিশা তার বুকের উপর পা চেপে ধরে মাটিতে ফেলে দিল। ছুরি পার করে তার পাশে বসে পড়ল। তার তলপেটের নিচে গুনে গুনে 12 বার ছুরিকাঘাত করে। রক্ত ফিনকি দিয়ে এসে নিশার মুখ চোখ ভিজিয়ে দেয়। গায়ে থাকা সাদা জামাতে রক্তের ছিটায় নকশা হয়ে গেছে। বাকি দুইজন মেঝেতে পড়ে ছটফট করছে। নিশা একে একে সবার কাছে গিয়ে তাদের 12 বার করে ছুরিকাঘাত করে। যখন সবার নড়াচড়া বন্ধ হয়ে গেল, নিশা উঠে চারপাশে তাকালো। টেবিলের উপর থেকে একটা পলিথিন নিয়ে 2 হাতে রক্ত উঠিয়ে ব্যাগে ভরে নিল। দোকানের বাইরে এসে পুরো দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। নিশা বাড়ির দিকে না গিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। মেইন রোড ক্রস করার সময় দূর থেকে আলো দেখে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একটা গাছের পেছনে দাঁড়ায়। অভ্রের বাইক সেখানে এসে অফ হয়ে যায়। বাইক থেকে নেমে হেডলাইট জ্বালিয়ে বাইক ঠিক করার চেষ্টা করছে। একজোড়া চোখ গাছের পেছন থেকে তার উপর দৃষ্টি রাখছে। আজ যদি তোকে এখানে টাটা বাই বাই করে দিই, কে দেখবে? এ কথা ভাবতেই নিশা মনে মনে হেসে দিল, কিন্তু সেই হাসিতে একটু শব্দ হলো, যার ফলে সেই অল্প হাসির শব্দ অভ্রের কান পর্যন্ত গেল। তার বাদামি চোখ জোড়ে এদিক ওদিক করে হাসির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। অভ্র বাইক রেখে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেই গাছটার দিকে এগিয়ে যাচ্ছে। নিশা বুঝতে পেরে কোমরে গুজে রাখা রক্তমাখা ছুরিটা আবারও বের করে। অভ্র আর এক পা এগুলেই নিশা ছুরি বসিয়ে দিবে। অভ্র! পা বাড়াতেই পেছন থেকে সোহানের ডাকে অভ্র পিছনে তাকিয়ে আবারও মেইন রোডে চলে যায়। দুজন মিলে কিছু সময় ধরে বাইক ঠিক করে চলে যায়। শালা নিশাচর ড্যামনা জন্তুর দল বলেই নিশা সোজা হেঁটে চলে গেল সেই বৃদ্ধ মহিলার বাড়িতে। দরজাতে 2 টোকা দিতেই ঘরের ভেতর থেকে কে কথাটা ভেসে এলো। তার গলার স্বরে স্পষ্ট ভয় ছিল। নিশা স্বাভাবিকভাবেই বলে, আমি নিশা। মহিলার সাথে সাথে দরজা খুলে দিল। নিশা তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিশার গায়ে পা থেকে মাথা অবধি রক্ত দেখে বৃদ্ধা নিজের মুখ চেপে ধরল। নিশার চোখ যায় খাটের উপর ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়েটার দিকে। তার কাছে এগিয়ে গিয়ে অতি যত্নে মেয়েটার পা দুটো একটু টেনে নিজের কাছে আনে। তারপর ব্যাগে করে আনা রক্ত দিয়ে তার পা ধুয়ে দেয়। বৃদ্ধ মহিলা পাশে দাঁড়িয়ে হাঁ করে দেখছে সব। নিশা নিজের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকে হালকা আলোতে তার চোখ যায় বড় লাল গোলাপ গাছের পাশে থাকা এক বালতি পানি আর সাবানের দিকে। জাহানারা বেগম, আপনি তো দেখি আমার থেকেও স্মার্ট। সে বালতির কাছে গিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। মা জননী, বালতি দিলে, পানি দিলে, সাবানও দিলে, কিন্তু একটা মগ দিলে না। নিশা বালতি ধরে উঁচু করে সবটুকু পানি একসাথে গায়ে ঢেলে দিল। সকাল সকাল কলিং বেলের শব্দে পুরো বাড়ি মাথায় উঠেছে। একবার নয়, পর পর কয়েকবার। আব্রাহাম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কম্বলটা মাথার উপর টেনে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বাইরের লোকটার ধৈর্যের বাঁধ ভেঙেছে যেন। বেল বাজা থামছেই না। শেষমেশ বিছানায় উঠে বসে নিজের এলোমেলো চুলে হাত চালালো আব্রাহাম। বিরক্তিতে গজগজ করতে করতে সে খালি গায়ে ট্রাউজারটা টেনে টুনে দরজার দিকে এগিয়ে গেলেন। লকটা খুলে হ্যাঁচকা টানে দরজাটা খুলতেই সামনে দেখা গেল এক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়কে। ছেলেটার হাতে একটা মাঝারি সাইজের 4 কোনা পার্সেল। আব্রাহামকে ওভাবে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ছেলেটা ঢোক গিলে বলল, স্যার, আব্রাহাম ঘোষ, একটা পার্সেল আছে, সাইনটা একটু। আব্রাহাম নাকশ মুখে কলমটা টেনে নিয়ে সই করে পার্সেলটা হাতে নিল। কে পাঠিয়েছে জিজ্ঞেস করলেই ছেলেটা বলল, তা তো জানি না স্যার, ক্যাশ অন ডেলিভারি পেড করা ছিল। এই বলে ছেলেটা উল্টো হাঁটা দিল। দরজাটা বন্ধ করে আব্রাহাম পার্সেলটা নিয়ে ডাইনিং টেবিলের উপর রাখলেন। মনে মনে ভাবলেন, থানা থেকে কোনো জরুরি কেসের ফাইল পাঠালো নাকি? পার্সেলের ওপরের টেপটা ছিঁড়ে কার্টনটা খোলা মাত্রই আব্রাহামের মুখের রং পাল্টে গেল। কাগজের কুচির মাঝখানে বেশ যত্ন করে সাজিয়ে রাখা আছে এক গোছা রেশমি লাল চুড়ি, এক জোড়া বড় ঝুমকো কানের দুল, এক পাতা লাল টিপ আর একটা মেহেন্দির টিউব। আব্রাহাম রাগে আর বিস্ময়ে থমকে গেল।
ঠিক তখনই তার নজর গেল বক্সের নিচে থাকা একটা ছোট্ট সাদা কাগজের চিরকুটের দিকে। সে 2 আঙ্গুলে চিরকুটটা তুলে চোখের সামনে আনলেন। এগুলো পিন্দাইয়া বসে থাকেন, দেখতে খাসা লাগবো। কত বড় সাহস ইন্সপেক্টর আব্রাহাম ক্রুশকে টিপ চুরি পাঠায়। আব্রাহাম যখন রাগের চোটে চিরকুটটা হাতের মুঠোয় পিষে ফেলছে, তখনই তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই রতনের গলা। স্যার, তাড়াতাড়ি আসুন, বাজারের শেষ প্রান্তের দোকানে আগুন লেগে সব ছাই হয়ে গেছে। দোকানের মালিক বলছে এখানে রাতে 3 জন ছিল, কিন্তু কে কে ছিল মুখ খুলছে না। আব্রাহাম ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল, আর সেই বক্সটা সেখানেই পড়ে রইল। শহরের এক অন্ধকার ও নিস্তব্ধ করিডোর। দেওয়ালের এক জায়গায় এসে দাঁড়ালো একটা ছায়ামূর্তি। পরনে একদম নিখুঁত ফিটিংয়ের অল ব্ল্যাক স্মার্টিক স্যুট, মুখটা হুড আর ডার্ক গ্লাসে সম্পূর্ণ ঢাকা। দেওয়ালের একটা লুকোনো প্যানেলে সে তার ডান হাতটা রাখল। বায়োমেট্রিক সেন্সরটা তার হাতের স্পর্শ পেতেই সবুজ আলো জ্বেলে উঠল এবং একটা মৃদু যান্ত্রিক শব্দ করে হাইটেক মেটাল দরজাটা স্লাইড করে খুলে গেল। ভেতরের ঘরটা সম্পূর্ণ অন্ধকার, শুধু ঘরের সেন্ট্রাল সার্ভারের নীলচে আলোটা জ্বলছে। সে ধীর পায়ে ঘরের মাঝখানে এগিয়ে গেল। সামনেই ঝুলছে একটা বিশাল মখমলের কালো পর্দা। টান দিয়ে সে পর্দাটা সরিয়ে দিতেই ভেতরের দেওয়ালে প্রজেক্টরের আলো জ্বলে উঠল। পুরো দেওয়াল জুড়ে স্লাইড শোর মতো করে একের পর এক ভেসে উঠছে নিশার ছবি। কোনোটাতে নিশা চন্দনের সাথে কথা বলছে, কোনোটাতে এতিমখানার বাচ্চাদের সাথে আসছে, আবার কোনোটাতে কপালে ব্যান্ডেজ করা রামদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিশার জীবনের প্রতিটা মুহূর্তের ওপর নিখুঁত নজরদারি চালানো হয়েছে এখানে। ছায়ামূর্তিটি স্ক্রিনের দিকে তাকিয়ে তার হুডের আড়াল থেকে এক চিলতে মৃদু হাসি দিল। সেই স্ক্রিনে নিশার ছবির গালে নিজের একটা আঙ্গুল আলতো করে ছুঁয়ে ফিসফিস করে বলল, 3টা জ্যান্ত মানুষকে পিটিয়ে অবশ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে এক নিমেষে ছাই করে দিলে, অথচ বাইরের একটা কুকুরও টেরই পেল না। সুইট হার্ট, এই না হলে তুমি আমার জান। এই হিংস্রতাটাই তো আমার রগে রগে আগুন ধরায়। তার চোখ দুটো অন্ধকারে তীব্রভাবে চকচক করে উঠল। তুমি বাধ্য হইও না পাখি, তুমি বরং অবাধ্য হয়েই থেকো। আমার আবার বাধ্য কিছুতে মন টানে না। পুড়িয়ে দাও, এই শহরের যা কিছু তোমার চোখের সামনে আসবে সব পুড়িয়ে ছাই করে দাও। আর যদি কখনো তোমার ধ্বংস করার জন্য কোনো রাজপ্রাসাদের দরকার হয়, তবে মনে রেখো আমি পুরো শহরটাকে একটা শ্মশান বানিয়ে তোমার পায়ে এনে উপহার দেব। ফোন বের করে ফোনটার স্ক্রিন অন করতেই লক স্ক্রিনে ভেসে উঠল নিশার একটা ছবি, যেখানে নিশার চোখে সেই জেদি বাঘিনী চাহনি। মেডিটেশনের মতো মগ্ন হয়ে সে কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে রইল। তার চোখ দুটোতে তখন তীব্র পাগলামি, আর সে নিজেকে ধরে রাখতে পারল না। ফোনটা 2 হাতে শক্র করে আঁকড়ে ধরে সে একদম উন্মাদের মতো স্ক্রিনে নিশার ছবির ঠোঁটে গালে চোখে এলোপাথারি চুমু খেতে লাগলো। ফোনের ঠান্ডা কাচের স্ক্রিনটা তার ঠোঁটের তপ্ত ছোঁয়ায় যেন গরম হয়ে উঠল। বেশ কয়েকবার এলোপাথারি চুমু দেওয়ার পর সে ফোনটা আলতো করে নিজের বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের ওপর চেপে ধরল। চোখ দুটো বন্ধ করে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটিয়ে সে ফিসফিস করে বলল, তুমি শুধু আমার পাখি, শুধু আমার। সকাল 10টা বাজতে নিশা এক লাফে ঘুম থেকে উঠে বসল। আজ 12 তারিখ, তার ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু। 10টায় পরীক্ষা, আর এখন বিছানায় বসেই 10টা বেজে গেছে। নিশা এক লাফে বিছানা থেকে নেমে কোনো মতে ওয়াশরুমে গিয়ে মুখে 2 ঢোক পানি ছিটালো। জামা চেঞ্জ করে রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডটা একটা ফাইলে পুরে জুতো জোড়া পায়ে গুলিয়ে মেন রোডের দিকে চলে গেল। রাস্তায় এসে নিশা ডানে বামে তাকালো, কিন্তু একটা রিক্সা বা ইজি বাইকারেরও দেখা নেই। হঠাৎ একটা রয়্যাল এনফিল্ড বাইকের কর্কশ ব্রেকের আওয়াজে নিশা সেদিকে তাকালো। বাইকের মালিক হেলমেট খোলার পরে নিশার চোখে পড়ল সেই বাদামি চোখজোড়া। অভ্র বাইক থেকে না নেমে বিষাক্ত গলায় বলল, আরে দ্য গ্রেট নিশা মল্লিক যে, তা আপনার দেখে শুধু ওপরে ওপরেই দম, একটা নিজস্ব গাড়িও নেই? কি নিয়ে যে এত অহংকার করেন বুঝি না। শেষমেশ তো কোথাও যাওয়ার জন্য এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে অন্য লোকের গাড়ির জন্যই হাঁপিত্তেশ করতে হয়। নিশা রেগে কিছু বলতে যাবে, তখনই অভ্র তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাইকের এক্সেলেটারে মোচড় দিল।
ধুলো উড়িয়ে নিমেষে চোখের আড়াল হয়ে গেল সে। নিশার আগে দাঁত কিরমির করতে করতে বলল, তোকে কাজ টিচিং ফোন করে দিলেই ভালো হতো শালা, টের পাইতি নিশার কিসের অহংকার। নিজের ফোনটা বের করলো, স্পিড ডায়ালে থাকা বাঁধনকে ফোন দিয়ে চিৎকার করে বলল, বাঁধন, তুই যেখানেই থাকিস ঠিক 5 মিনিটের মধ্যে বাইক নিয়ে আমার সামনে আসবি। যদি না আসিস তোর বাইক আমি ভেঙে নদীতে ফেলে দেবো। ঠিক 4.5 মিনিটের মাথায় বাঁধন তার বাইক নিয়ে ঝড়ের গতিতে হাজির হলো। নিশা এক লাফে পেছনে বসে চেঁচালো, টান দে বাঁধন, ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। বাঁধন আর কথা না বাড়িয়ে 100 স্পিডে ছোটালো। যখন নিশা হাঁপাতে হাঁপাতে পরীক্ষার হলের দরজায় গিয়ে দাঁড়ালো তখন অলরেডি 10:30 বেজে গেছে। হলের গার্ড স্যার নিশাকে দেখে অনুমতি দিলেন এবং খাতা ও প্রশ্নপত্র তার টেবিলে এনে রাখলেন। অন্য কেউ হলে মনে হয় না অ্যালাউ করতেন। নিশা গিয়ে সিটে বসলো। খাতার উপরে কোনো মতে নাম রোল লিখে প্রশ্নপত্রটা সোজা করে চোখের সামনে ধরল। কিন্তু প্রশ্নপত্রের উপর চোখ বোলাতেই নিশার মাথা চক্কর দিয়ে উঠল। নিশা কপালে হাত দিয়ে শূন্য খাতার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওরে আমার খোদা, তুমি এমন কেন করো? এগুলো পরীক্ষার প্রশ্ন নাকি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে তুলে আনা কোনো কোড ল্যাঙ্গুয়েজ? যে এই প্রশ্ন বানাইছে নিশ্চিত কাল রাতে তার বউয়ের সাথে মারাত্মক ঝগড়া হয়েছিল। সব দোষ ওই বেডির। কোথায় একটু স্বামীকে আদর্শ ভাগ করবি তা না, তার সাথে ঝগড়া করিস আর ফল ভোগ করা লাগছে আমার। এর চেয়ে ভালো ছিল কাল রাতে আমি নিজে যদি পুড়ে ছাই হয়ে যেতাম, অন্তত এই প্রশ্নের চেহারা দেখার আগে মরণটা তো শান্তিতে হইতো। নিশা উকি দিয়ে চেষ্টা করে পাশের জনের খাতা দেখে লেখার জন্য, কিন্তু সে খাতার উপর প্রশ্ন চাপা দিয়ে লিখছিল। লেওড়ার বাল, খাতা আর মার্ক নিয়ে কবরে যাস। নিশা সাদা খাতাটা উল্টে 2 পৃষ্ঠা পরপর লেখা শুরু করলো। শ্রদ্ধেয় স্যার, আপনাকে আমার শতকোটি সালাম। আমি জানি এই খাতার উত্তরগুলোর সাথে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই, কিন্তু স্যার মিল খুঁজতে গিয়ে যদি আমারে ফেল করাইয়া দেন তবে আপনার জীবনের টাইমিং কিন্তু মারাত্মক বিগড়ে যাবে। বেশি নাম্বার দিতে না পারেন অন্তত 5 মার্কসটা দয়া করে দিয়ে দিন। কোনোভাবে যদি জানতে পারি আপনার লাল কালির কারণে আমার 1 বছর লস হইছে, তবে আপনার বাড়ির রাস্তা কিন্তু আমি খুব ভালো করেই চেনা আছে। খাতাটা ভালোই ভালোই পাশ করিয়া দিয়া শান্তিতে ঘুমান স্যার। ইতি আপনার একান্ত অনুগত ও বাধ্যগত ভয়ঙ্কর ছাত্রী বা ছাত্র, যা আপনি ভালোবেসে ডাকবেন তাই। 10 মিনিট পর খাতাটা জমা দিয়ে বেরিয়ে গেল নিশা। বাইরে চন্দন দলবল নিয়ে ক্যাম্পাসে বসেছিল। নিশাকে দেখতেই জিজ্ঞেস করল, বস পরীক্ষা কেমন হয়েছে? আরে সব কমন, শুধু লিখে গেছি। হঠাৎ তার মনে পড়ল অভ্রের বলা কথাটা, একটা নিজস্ব গাড়িও নাই। চন্দন, ফলো মি। কোথায় বস? চল, আজ সব থেকে দামি বাইকটা কিনবো।